সকালের প্রস্ফুটিত কুসুম রাঙা ভোর দেখে মন শান্ত হয়ে যায় অর্ষার। ফজরের নামাজ পড়ার পর আর ঘুম আসেনি, তাই বই হাতে জানলার কাছে বসেছিল। পড়া অবশ্য হয়নি। সে ভোরের শুরু হওয়া আলোর বিচরণ ছড়ানো দেখেছে। একটু বাদেই তাকে রেডি হতে হবে। লামিয়ার কড়া আদেশ, আজ ওর সব বান্ধবীদের নীল শাড়ি পরতে হবে। এজন্য সে আগদে ৩ বান্ধবীর জন্য ৩টা নীল শাড়ি আর ৩ বন্ধুর জন্য ৩টা নীল পাঞ্জাবি কিনে আগেই দিয়ে দিয়েছে। ঘরোয়াভাবে লামিয়ার আগদের অনুষ্ঠান করা হলেও মেহমান যে নেহাতি কম হবে না সেটা বন্ধুমহলের সকলেরই জানা আছে। অর্ষার সমস্যাটা এখানেই। তার বোকা বোকা স্বভাব, কথা, আচরণ এসব সম্পর্কে বন্ধুরা অবগত। ওদের সামনে নিজেকে সে অন্যরকম প্রমাণ করার প্রয়াস কখনোই করেনি। তবে বাকিদের সামনে যেন একদম মিয়ে যায়, যথাতথা চেষ্টা করে নিজেকে গুটিয়ে নেওয়ার। তার একটু মন খারাপও লাগছে। পরীক্ষার পর কে কোথায় চলে যাব তা ওরা কেউই এখনো জানে না। সম্ভবত এক ভার্সিটিতে পড়াও হবে না। তখন কি বন্ধুত্বে ভাঙন ধরবে, দূরত্ব সৃষ্টি হবে? অর্ষার তো বেঁচে থাকার অন্যতম স্পন্দন হচ্ছে ওদের গ্যাঞ্জাম পার্টি, যেখানে সে মুক্ত পাখির মতো প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। এই পার্টির একটা সদস্য ব্যতীত সে নিজেকে কল্পনা করতে পারে না। পরীক্ষার পরই লামিয়ার বিয়ে হয়ে যাবে। তখন কি আর লামিয়া আগের মতো থাকবে? থাকতে চাইলেও সেটা কি আদৌ সম্ভব হয়ে উঠবে কখনো? তখন ওর নিজের একটা সংসার হবে, আলাদা পরিবার হবে, নিজের মানুষটাকে সময় দিতে হবে, আরও কত কি। এসব ভাবতে ভাবতেই মন প্রায় অসাড় হয়ে আসে তার। মস্তিষ্ক অযথা চিন্তা করাও বাদ দিয়ে দেয়। আর কত প্রেশারই বা নেবে? অর্ষা, এই অর্ষা, উঠেছিস? বাইরে থেকে আহিলের গলার স্বর শুনে সম্বিত ফিরে পায় অর্ষা। প্রলম্বিত শ্বাস নিয়ে এগিয়ে যায় দরজা খুলতে। অর্ষাকে দেখে আহিল বিস্মিত হল। যদিও ওর বিস্ময়ের কারণ সম্পর্কে অর্ষা একদমই অবগত নয়। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আহিল বলল, তুই তুই এখনো রেডি হোসনি? লামিয়া ফোন দিতে দিতে আমায় পাগল করে ফেলতেছে। অর্ষা মনমরা হয়ে বলল, হব এখন। অর্ষার মনোকল্পিত ক্লেশ বোধহয় আহিল কিছুটা আন্দাজ করতে পারল। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না, তুইও গিয়ে রেডি হয়ে নে। আহিলের দিকে না তাকিয়েই মাথা নত করে বলল অর্ষা। আহিল তার জায়গা থেকে নড়ল না। অর্ষার গাল আলতো করে চেপে ধরে মুখ সোজা করল। গম্ভীর হওয়ার মেকি অভিনয় করে বলল, বলবি না? কি বলবো? তোর কি হয়েছে? কিছু হয়নি বললাম তো। তাহলে মন খারাপ কেন? এমনি। কথা লুকাতে শিখে গেছিস দেখছি। তোর কাছে আমি কিছু লুকাই? এখন লুকাচ্ছিস, বলবি কিনা বল। তেমন কিছু না রে। লামিয়ার বিয়ে হয়ে যাবে, একে একে সবাই ব্যস্ত হয়ে পড়বে। এসব ভেবে একটু খারাপ লাগছিল। আহিল মুচকি হাসল। অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করিস না। যে যেখানেই থাকুক, আমাদের সবার বন্ধুত্ব আজীবন থাকবে। আহিলের কথায় ভরসা খুঁজে পায় অর্ষা। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে মৃদু হাসির রেখা, যা সূর্যের কিরণের মতো জলজল করে আলো ছড়াচ্ছিল। অন্তত আহিলের কাছে তো এমনটাই লাগলো। আহিল চলে যাওয়ার পর অর্ষাও গোসলে যায়। সে নিজেই শাড়ি পরতে পারে বলে অন্য কারো সাহায্যের দরকার হয় না। গাঢ় নীল শাড়িটা অর্ষার শ্যামবর্ণ অঙ্গে নীল গগনের মতো লাগছে। রংটাই বোধহয় এমন। শাড়ি পরা শেষে সামান্য প্রসাধনী ব্যবহার করে সেই সময় আহিল আসে। সে দরজার বাইরে থেকেই জিজ্ঞেস করল, আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, 5 মিনিট, বলল অর্ষা। আমি নিচে আছি, তুই চলে আসিস। আচ্ছা। অর্ষা সম্পূর্ণ রেডি হয়ে ঘর থেকে বের হয়। রেনু দেখে হেসে বলে, আপনারে সেই লাগতাছে আফা। অর্ষা সলজ্জিত হেসে অ্যামেনা বেগমের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই সময় আহনাফও বের হচ্ছিল। গত 4 দিনে সে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে। এই 4 দিনে বাইরেও বের হয়নি। আজও বের হতো না, তবে জরুরি একটা কাজ থাকায় তাকে বের হতে হচ্ছে। অর্ষার পায়ে হাই হিল। সে শাড়ির কুচিগুলো ধরে সন্তর্পণে আস্তে আস্তে একটা একটা করে সিঁড়ি পাড়ি দিচ্ছে। আহনা যে ওর পিছেই আছে সেটাও সে শাড়ি সামলানো চক্করে খেয়াল করেনি।
সিঁড়ি দিয়ে নামার সময়ে অর্ষার শাড়ির আঁচল সিঁড়ির ওপর টাচ করছিল, যার দরুন ভুলবশত যে কোনো সময়ে আঁচলে পা লাগলে অর্ষা তৎক্ষণাৎ পড়ে যেতে পারে। আহনাফ নিঃশব্দে এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে তুলে নেয়। তখনও পর্যন্ত অর্ষা কিচ্ছুটি টের পায়নি। আহনাফও ওর মতো গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সবগুলো সিঁড়ি যখন পার হয়ে এলো তখন আহনাফ কেশে গলা পরিষ্কার করে। উদ্দেশ্য অর্ষার দৃষ্টি আকর্ষণ। অর্ষা তো হঠাৎ ভয়ে চমকে ওঠে, ঘুরে তাকায় পেছনে। আহনাফকে দেখে মনকে শান্ত করার চেষ্টা করে, তবুও ভয়ে বুকের ভেতরটা এখনো ধুকপুক আওয়াজ তুলছে। আহনাফ ওর ভয়ার্ত দৃষ্টিতে দৃষ্টিপাত করল না। ধরে রাখা আঁচলের দিকে ইশারা করে আঁচলটি ছেড়ে দিল। ডান হাতের তর্জনী দ্বারা কপালের মাঝখানটায় চুলকাতে চুলকাতে বলল, এরপর থেকে আঁচলটা আরেকটু ছোট রাখবে। এরপর সে উত্তরের অপেক্ষা মাত্র না করে অর্ষাকে পাশ কাটিয়ে গ্যারেজে চলে যায়। অপরদিকে লজ্জায় মরিমরি অবস্থা অর্ষার। হঠাৎ আসা সমীরণে সে স্তম্ভিত হওয়া থেকে রক্ষা পায়। সাত পাঁচ না ভেবে বাড়ি থেকে বেরিয়ে আসে। মেন গেটের বাইরেই বাইক নিয়ে অপেক্ষা করছিল আহিল। অর্ষাকে দেখে আহিল বলে, এতক্ষণ লাগে? অর্ষা নিরুত্তর রইল। আহিল বলল, ওঠো। অর্ষা বাইকে উঠে বসার সময় আহনাফ ওর গাড়ি নিয়ে বের হয়ে গেল। একবার ঘাড় ঘুরিয়ে দেখল শুধু অর্ষা। লামিয়াদের বাসায় পৌঁছিয়ে দেখল ওরা বাদে বাকিরা চলে এসেছে। লামিয়ার ঘরে ঢোকা মাত্রই তেড়ে মেড়ে এগিয়ে আসে লামিয়া। দুজনের সামনে কোমরে হাত রেখে রাগী কণ্ঠে বলে, তোদের এতক্ষণে আসার সময় হলো বুঝি? দুটিতে কি আবার ঘুরতে গিয়েছিলি নাকি? আশেক কথার মাঝে ফোড়ন কেটে বলল, আহা লামিয়া, কি হবে আর কান্দিয়া, ওরা তো পড়েছে আসিয়া। ওর অযাচিত কবিতা শুনে লামিয়া অগ্নিদৃষ্টিতে তাকায়। এতেই আশিকের ভস্য হওয়ার জোগাড়। সে যথাসম্ভব দুপাটি দাঁত বের করে হেসে বলে, মজা করলাম, আমি তো তোর পক্ষেই। তোর কারো পক্ষে থাকা লাগবে না, তুই শুধু তোর ফালতু কবিতা বলা বন্ধ কর। আশিক চুপসে যায়। আজকে অন্তত লামিয়াকে আর রাগাবে না বলে মনস্থির করে ফেলে। এদিকে আহিল এবং অর্ষা পড়ে গেছে বিপাকে। খুব বেশি যে দেরি হয়েছে তাও তো নয়, তবে হ্যাঁ, লামিয়ার ঠিক করে দেওয়া নির্ধারিত সময়ের 15 মিনিট পর এসে ওরা পৌঁছিয়েছে। আর এতেই যত সমস্যা অনাসৃষ্টি চক্ষের পলকে তৈরি হয়ে গেছে। দিশা খুঁজে না পেয়ে অর্ষা আচমকা লামিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, শরীরে আর এমন হবে না। লামিয়া কটমট করে বলে, আর এমন হবে না মানে কি? আমার আকতকে আরো 10 বার হবে পরে? লামিয়ার রাগ কমাতে গ্যাঞ্জাম পার্টিকে হুলস্থুল কাণ্ড বাঁধাতে হলো। যে যেভাবে পারল ওকে হাসানোর চেষ্টা করল। এজন্য উল্টাপাল্টা কবিতার পাশাপাশি ফানি গান, উড়াধুরা নাচও বাদ গেল না। এতে অবশ্য মেয়েদের সাজের 12টা বেজে গেল। বড়পক্ষ আসার পূর্বে ওরা যতটা পারল সাজসজ্জা ঠিক করে নেয়। বড়পক্ষ এলো দুপুরের কিছু আগে। আজ নিহালের সঙ্গে তার বেশ কয়েকজন বন্ধুও এসেছে। এরাও গ্যাঞ্জাম পার্টির চেয়ে কম নয়। এটা তখনই সকলে উপলব্ধি করতে পারল যখন সন্ধ্যায় শুধুমাত্র ওরা একটা রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মাঝে অবশ্য আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। নিহালের বন্ধু সুবাসের দৃষ্টিতে আটকে যায় জুই। সরল স্বভাবের সুবাসের দৃষ্টি সবার আগে খেয়াল করে আহিল। সে বসেও ছিল জুইয়ের পাশে। অনেকক্ষণ যাবৎ সুবাসের অমন দৃষ্টি দেখে আহিল জুইকে ফিসফিস করে বলে, কিছু কি লক্ষ্য করেছিস? আনন্দে মেতে থাকায় এবং নিহালের বন্ধুদের সাথে ঝগড়ায় আমোদে আমোদিত থাকার দরুন আহিলের কথাগুলো জুই শুনল না। আহিল এবার জুইয়ের হাতে চিমটি কেটে কথাগুলো পুনরায় বলল। জুই বিস্ফোরিত দৃষ্টিতে একবার সুবাসের দিকে তাকায়। আহিলের কথাই সত্য, ছেলেটি তার দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখ আটকাতেই সুবাস সরল হাসে। জুইও এবার ফিসফিস করে আহিলকে বলল, ঘটনা তো সত্য দোস্ত, এই পোলায় তাইলে আমার প্রেমে পড়ছে? তাই তো মনে হয়। কিন্তু দোস্ত, পোলাটা সুন্দর আছে, কিন্তু একটু হাদা টাইপের। অর্ষার সঙ্গে মানাই তো, দুজনই সহজ সরল, বোকা। আহিল চোখ পাকিয়ে তাকাতেই জুই দাঁত বের করে হেসে বলল, ধুর, মজা করছি আমি, তুই সিরিয়াসলি নিলি? না। আচ্ছা শোন, আমরা যে বুঝতে পারছি এটা ওই ছেলেকে বুঝতে দেওয়া যাবে না।
তুইও একটু ভাবে থাক। ওকে ওকে। জুইয়ের ভাব নেওয়া অবশ্য বেশিক্ষণ টিকল না। আড্ডার এক পর্যায়ে সুভাষ সকলকে চমকে দিয়ে জুইকে অনুরোধ করল একটা গান গাইতে। জুইয়ের গানের গলা ভালো, যে কেউ ওর গান শুনলে অন্তত গানের জন্য হলেও মুগ্ধ হবে, ইমপ্রেস হবে, হবে ইমপ্রেস হবে। আর বরপক্ষের সামনে এই সুযোগ মোটেও হাতছাড়া করলে চলবে না, তাই সে খালি গলাতেও গান ধরল। উপস্থিত সকলেই অভিভূত হয়, এমনকি খুশিসি হয়ে সুভাষ ওকে 500 টাকার নতুন কচকচে একটা নোট উপহার দিল। এতে এবার বাকিরাও যা বোঝার বুঝে নিল। রাতে বরপক্ষের বয়োজ্যেষ্ঠরা খাওয়ার পরে লামিয়া ও নিহালের বন্ধুরা সবাই খেতে বসেছে। সুভাষ বসেছে জুইয়ের পাশে। ছেলেটা সহজ সরল হলে কি হবে, কথা বলে দারুণ। ওর কথার মুহূর্তেই জুই আইসক্রিমের মতো একটু একটু করে গলতে শুরু করে। গলা শেষ হয় ফেসবুকে অ্যাড হয়ে ফোন নাম্বার নিয়ে। দিদার সব লক্ষ্য করে বন্ধুদের উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, সো ফাস্ট। আশিকও হেসে বলে, জুই তো অবশ্যই করবে, কুই কুই। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে যে যার বাড়ি চলে আসে। অর্ষা আর আহিলেরও বাড়ি ফিরতে রাত 11টা পার হয়ে যায়। এত যে দেরি হবে সেটা ওরা ভাবেনি। রাত 12টা বাজতে চলল। আজ শোরুম থেকে বের হতে অনেক দেরি হয়ে গেছে। কেয়া ব্যস্ত পায়ে বাসস্টপেজের দিকে এগোচ্ছিল। পথিমধ্যে চায়ের দোকান থেকে বের হওয়া এক যুবকের সঙ্গে ধাক্কা লেগে যায়। দাঁতমুখ খিচে কিছু বলতে যাবে, তখন লোকটি অনবরত সারি বলা শুরু করে। মুখোমুখি হয়ে দুজনেই বেশ অবাক হয়। আহনাফ মৃদু হেসে বলে, আরে আপনি? হেসে ফেলে কেয়াও। রাগ গিলে হাসি মুখে বলে, হ্যাঁ, বাসায় যাচ্ছি। কিন্তু আপনি এখানে কেন? একটা কাজে বের হয়েছিলাম, অনেকক্ষণ হয়েছে পেটে চা কফি কিছু পড়েনি। আমার আবার ঘন ঘন চা কফি খাওয়ার বাতিক রয়েছে, তাই আর থাকতে না পেরে গাড়ি থামিয়ে এই দোকানে চা খেতে এসেছিলাম। খেলেন? হ্যাঁ, তবে তৃপ্তি পাইনি। প্রথমে পানসে লাগলো, পরে বললাম আর একটু চিনি দিন। চিনি নেওয়ার পর মনে হলো শরবত, উল্টো মুখ নষ্ট হলো। কেয়া হেসে বলল, একদিন সময় করে টিএসসিতে যান, ওখানকার যা দারুণ। যাব, আপনার দেরি হচ্ছে না? তা একটু হচ্ছে বই কি। কিসে যাবেন? বাসে। এত রাতে বাসে? কিছু করার নেই, আপনাদের বাড়ি হয়েই যাব। সমস্যা না থাকলে আমি পৌঁছে দিতে পারি। পরিচিত মানুষের সঙ্গে যেতে সমস্যা কোথায়? মাই প্লেসার। দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে কেয়া আহনাফের অ্যাক্সিডেন্টের গল্প শোনে, অর্ষার খোঁজ খবর নেয়। গল্পের মাঝেই ওরা বাড়িতে পৌঁছে যায়। কেয়া অনেকবার পিড়াপিড়ি করেছে আহনাফকে ভেতরে আসার জন্য, তবে আহনাফ রাজি হয়নি। কেয়াকে নামিয়ে দিয়ে সে বাড়ির পথে রওনা দিয়েছে। কেয়া ভেতরে গিয়ে দেখে রুহুল আমিন মাত্রই ফ্রেশ হয়ে খেতে বসেছে। ওকে দেখে সে বলল, অপেক্ষা করব? কেয়া নিজের রুমে যেতে যেতে বলল, না দুলা ভাই, আপনি খাওয়া শুরু করেন। রুহুলের সামনে গম্ভীর মুখে বসে রয়েছে কুসুম, মুখে তার অমাবস সমস্যা তিথি। প্লেটে ভাত দিতে দিতে সে বলে, তোমার মতিগতি তো আমি কিছু বুঝি না। তুমি কোন আক্কেলে অর্ষাকে ওই বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে পাঠালে? তিয়াসকে নিয়ে বাড়ির কাজকর্ম রান্নাবান্না করতে কত কষ্ট হয় আমার, জানো? রুহুল উত্তর করল না, সে নিশ্চুপে খেয়ে যাচ্ছে। কেয়া ঘর থেকে সবই শুনেছে। ফ্রেশ হয়ে সেও চুপচাপ খেতে বসে। কুসুম কেয়ার প্লেটে ভাত বাড়তে বাড়তে রুহুলকে কড়া করে বলল, আমি অত শত বুঝি না, তুমি কালই অর্ষাকে বাড়িতে নিয়ে আসবে। এ কথার প্রত্যুত্তর রুহুল করার পূর্বেই কেয়া করল। সে জিজ্ঞেস করল, কেন? কুসুম মৃদু চিৎকারের সহিত বলল, কেন মানে? সারাদিন তো থাকিস বাইরে, তুই কিভাবে জানবি বাড়িতে কাজকর্ম করতে আমার কত কষ্ট হয়? বাইরে আমি আমোদ করে বেরাই না আপু, কাজ করতেই যাই। ব্যঙ্গ করে হেসে বলল কেয়া। সে যাই করিস, আমার কষ্ট তো আর বুঝিস না। ওই মেয়েকে খাওয়াই পড়াই আমরা, আমাদের সাহায্য না করে অন্যের বাড়িতে পড়ে থাকবে? এতে যদি ওর ভালো হয় তো থাকুক না কিছুদিন, সমস্যা কোথায়? ও, তুই ওর ভালোটা দেখছিস, আর আমার ভালো তোর সহ্য হয় না? এখানে ভালো খারাপ চাওয়ার কিছু নেই। তুমি তো প্রায় প্রতিদিনই বলতে অর্ষাকে বিদায় করতে, এতে নাকি তোমার আপদও বিদায় হবে। তাহলে মাত্র এ কটা দিনেই অর্ষাকে ছাড়া এমন হাঁপিয়ে উঠলে? কুসুম দাঁত মুখ খিচে স্বামীর উদ্দেশ্যে বলে, দেখেছ দেখেছ, নিজের বোন হয়ে আমাকে কথা শোনাচ্ছে, ঘরশত্রু বিভীষণ। রুহুল কিছু বলার আগেই কিয়া উঠে পড়ে, না খেয়ে চলে যায় রুমে।
রুহুল চাপা স্বরে বলে, সারাদিন কাজ করে বাড়িতে এসে এসব ঘ্যান ঘ্যান ভালো লাগে না কুসুম। সব ভালো তো, আর তুমি একা বোঝো না। আমায়ও না হয় একটু ভালোটা বুঝতে দাও। এখন সাময়িক কষ্ট হচ্ছে তোমার, পরে সুখে থাকবে, ধৈর্য ধরো। কুসুম জানে না স্বামী তার কিসের জন্য এত ধৈর্য ধারণ করতে বলছে, তবে তার এত ধৈর্য নেই। সে রাগে 2-4টে কথা শোনাতে গিয়েও চুপ করে রইল। 1 ঘন্টার মতো ঘুমিয়ে অর্ষা পড়তে বসেছে। দিনের তুলনায় রাতে তার পড়া ভালো হয়। পড়তে পড়তে পানি পিপাসা পায় তার, কিন্তু উঠতে মন চাচ্ছে না। তার রুম ব্যতীত সবার রুমের লাইট বন্ধ, এমনকি ড্রয়িং রুমের লাইটটাও বন্ধ করে রাখা। থাইগ্লাস ভেদ করে অল্প বিস্তর আলো ড্রয়িং রুমে হাতছানি দিলেও অর্ষার ভয় অতটুকু আলোর কাছে নস্যি। হ্যাঁ, শুনতে হাসির কথা মনে হলেও অর্ষার ভূতে ভয় রয়েছে। যদিও সে জানে পৃথিবীতে ভূত বলতে আসলে কিছুই নেই, আছে শুধু জিন আর পরী। সে ছোটবেলায় নানুর কাছে গল্প শুনেছে অনেক। পরীরা নাকি শুধু ছেলেদের পছন্দ করে, তার এজন্য খুব রাগ হতো। কেন শুধু পরীরা ছেলেদেরই পছন্দ করে, মেয়েদের কেন নয়? তাহলে সেও পরীর সঙ্গে পরীর দেশে গিয়ে ঘুরত, খেত, বেশ মজা হতো। কিন্তু এমন তো হবে না। তাছাড়া সে আহামরি সুন্দরীও নয় যে পরীরা তাকে খামোখা পছন্দ করতে যাবে। তবে জিন নামটাই তো কেমন ভয়ঙ্কর। পরী নামটা শুনলে চোখের দৃশ্যপটে যেমন সুন্দরী মেয়ের মুখশ্রী ভেসে ওঠে, জিনের বেলায় তেমনটা হয় না। জিনের কথা ভাবলেই চোখের পাতায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মুখ ভেসে ওঠে। ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়। ছোট থেকেই সে ভীতু গোছের মেয়ে ছিল, এখনও তার সেই ভয় কাটেনি। ওদের নিজেদের বাড়িতে টয়লেট বাইরে, রাতে প্রাকৃতিক ডাক পড়লে ভয়ে একা বেরোতো না, কেয়াকে সাথে নিয়ে যেত। এই বাড়িতে অবশ্য টয়লেটের ভয়টা নেই, রুমের ভেতরেই সব। তবুও একলা রুমে হঠাৎ হঠাৎ একটুখানি ভয় জেঁকে ধরলেও পড়ার তালে আবার ভুলে যায়। কিন্তু এখন যে পানি পিপাসা পেল, পিপাসা তো ভোলার বদলে আরও বেশি বাড়ছে। প্রতিদিন ওয়াটার বোতলে পানি থাকে। আজ ঘুমের তালে পানি ভরতে মনে ছিল না। এক মনে ভাবল ওয়াশরুম থেকে পানি আনবে কিনা। পরক্ষণে গা আবার কেমন ঘিন ঘিন করে উঠল। যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক, ওয়াশরুম তো ওয়াশরুমই। সে সকল ভয়কে একপাশে ছুঁড়ে ফেলে মনে সাহস সঞ্চয় করল। চোখ বন্ধ করে বার 2-1 বড় বড় শ্বাস নিয়ে পানির বোতল হাতে নিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে একবার আগায় তো একবার পেছায়। হুট করে তার মনে হলো ড্রয়িং রুমে লাইট জ্বলছিল, তাহলে এখন নেই কেন? মনের ভুল হবে হয়তো। সে পা টিপে টিপে রান্নাঘরের দিকে আগায়। আরে, রান্নাঘর থেকে ঘুটুর মুটুর শব্দ আসছে। ইঁদুর নাকি? এতক্ষণ তার রুমের অল্প আলোটুকুটার ঠিকরে এদিকে আসছিল বলেই তো মনে হচ্ছিল, তাহলে এখন এমন অন্ধকার মনে হচ্ছে কেন? সে ঘুরে পিছে তাকায়। এ কি, তার রুমের লাইটও তো বন্ধ। এবার রান্নাঘরের শব্দ জোরালো হয়, সেই সাথে বিরক্তিসূচক একটা শব্দ বের হয়। সে তাকানোর সাহস না পেলেও তার অবচেতন মন রান্নাঘরে তাকানোর সায় দেয়। সে থমকে তাকায়। অন্ধকারে চোখ শুয়ে এসেছে এতক্ষণে। লম্বা দীর্ঘকায় আবছা কিছু রান্নাঘরের দরজায় দেখেই সে জোরে চিৎকার দেয়। ওর চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আবছা জিনিসটা ক্রমেই অর্ষার দিকে এগিয়ে আসছিল, আর অর্ষার চিৎকারের শব্দও বাড়ছিল। এবার জিনিসটি কাছে এসে অর্ষার মুখ চেপে ধরে বলে, শাট আপ, আমি আহুনাফ। অর্ষার ভয় কাটেনি। সে মুখবন্ধ অবস্থায় চিৎকার করার চেষ্টা করে। কারেন্ট না থাকায় বাড়ির সকলে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ড্রয়িং রুমের দিকে আসতেছে। আলো এসে ততক্ষণে ওদের ওপরেও পড়েছে। কিচেনের সাথেই রেনুর রুম, তাই সবার আগে রেনু এসে পৌঁছায়। সে ঘুম জড়ানো চোখে তাকিয়ে বলে, হায় আল্লাহ, বড় ভাইজান, আপনি আফার মুখে কি করতেছেন? রেনুর এ কথার অর্থ যে দুরকম হয়, সেটা এই বোকা রেনুকে কে বোঝাবে? বাড়ির মানুষ কি শুনেছে? আহনাফের এখন জ্ঞাতশূন্য অবস্থা। সে অর্ষার মুখ থেকে হাত সরিয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। লজ্জায় স্তব্ধ আহনাফ মূর্তির ন্যায় অন্য পাশ ফিরে দাঁড়িয়ে রয়েছে। রেনু যে কথা বলেছে, এরপর তো আর মুখ না ঘুরিয়ে উপায় নেই। সত্যি বলতে সে নিজেই আহম্মক বনে গেছে। বাকিদের কি অবস্থা কে জানে?
এই মুহূর্তে তার শামুক হতে ভীষণ ইচ্ছে করছে। শামুক যেমন নিজের সেফটির জন্য শক্ত খোলসের আবরণের মধ্যে নিজেকে চট করে লুকিয়ে ফেলে, তারও ঠিক সেরকম নিজেকে শক্ত কোনো আবরণে আবৃত করে ফেলতে ইচ্ছে করছে। জহির চৌধুরী ঘুম জড়ানো কণ্ঠে উঁচু স্বরেই জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ভয়ার্ত দৃষ্টি এবং অস্থির মন নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে অর্ষা। এখনও তার সর্বাঙ্গ কাঁপছে। তবে ছায়ামূর্তিটি যে কোনো জিন পরী নয়, বরং আহনাফ ছিল, এটা বুঝতে পেরে সে লজ্জায় মূর্ছা যাচ্ছে। আর বুঝলই, যখন আরেকটু আগে বুঝলে কি এমন হতো। রেনুও প্রায় নিশ্চুপ, নির্বিকার। সে বুঝতে পারছে না তার কিছু বলা উচিত কিনা। আমেনা বেগম এগিয়ে অর্ষার কাছে যান, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? এরা কি কেউ রেনু আপার উদ্ভট কথাটি শুনেছে? অর্ষা আড়ো চোখে একবার তাকায়। এখানে আহিল নেই, ওর ঘুম ভাঙেনি তাহলে? অর্ষাকে এই যাত্রায়ও আহনাফ বাঁচিয়ে দিল। সে বিবৃতি দেওয়ার ভঙ্গিতে বলল, আমি কফি বানাতে এসেছিলাম, এর মধ্যে কারেন্ট চলে গেল। আর অর্ষাও এই সময় এদিকে এসেছে, সম্ভবত অন্ধকারে আমায় দেখে ভয় পেয়েছে। অর্ষাও নিজেকে সবার সামনে ক্লিয়ার করতে তড়িঘড়ি করে বলল, আসলে আমি পানি নিতে এসেছিলাম, আর সত্যিই আমি ভয় পেয়েছিলাম। মুচকি হাসলেন আমেনা বেগম, পিঠে হাত বুলিয়ে বললেন, আর ভয় পাওয়া লাগবে না, পানি নিয়েছে? অর্ষা দুদিকে মাথা নাড়ায়। তিনি রেনুকে বললেন, ওর পানির বোতলটা ভরে ঘরে দিয়ে আয়। রেনু মাথা নাড়ায়। আহনাফ মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে। যদি বাবা মা রেনুর কথাটা খেয়াল করত এবং আহিল এখানে থাকত, তাহলে কি বিশ্রী একটা ঘটনায় না ঘটে যেত। ঘরে ফিরে অর্ষার আর পড়া হলো না। রেনু পানির বোতলের সাথে টর্চও দিয়ে গেছে, কিন্তু সে পড়াতে মন বসাতে পারেনি। তাই দুরু দুরু বুকে আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। ঘুম যখন ভাঙে তখন বেশ বেলা হয়ে গেছে। উঠে দ্রুত রেডি হয়ে নেয়। রেনু অর্ষাকে দেখে বলল, আল্লাহ গো আল্লাহ, আফা কি ঘুমটাই না দিছেন আইজকা? ডাকতে ডাকতে মনে হয় আমার দম বাইর হইয়া গেছে, তবুও আপনারে উড়াইতে পারি নাই। অর্ষা অপ্রস্তুতভাবে হাসে। আহিলের নাস্তা করা শেষ। সে চেয়ার থেকে উঠতে উঠতে বলল, জলদি খেয়ে নে। অর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই, লেট হয়ে যাবে। আহিল ওকে আর কিছু না বলেও রেনুকে বলল, টিফিন বক্সে ব্রেকফাস্ট দিয়ে দাও। অর্ষা ওর দিকে তাকিয়ে মৃদু মুচকি হাসে। সত্যি কথা বলতে কি বাবার পর নিজের আপন ভাইও তাকে এতটা কেয়ার করেনি, বরং উঠতে বসতে কথা শুনিয়েছে, অকারণেও মেরেছে। সেখানে বাবার পর পুরুষের দ্বিতীয় স্থানটা আহিলকে নিঃসন্দেহেই দেওয়া যায়। অর্ষার মনে আছে, ওরা যখন ইন্টার প্রথম বর্ষে নতুন ভর্তি হয়, তখন ক্লাসের একটা মেয়ে আহিলকে প্রপোজ করেছিল। মেয়েটি ছিল দুর্দান্ত সুন্দরী, যেমন সুন্দর দেখতে তেমনই তার গুণ। অসাধারণ গান গায় এবং নৃত্যও করে। আহিল যে দেখতে কোনো অংশে কম সেটাও তো নয়। অর্ষার সাথে আহিলের বন্ধুত্বের বয়স তখন 2 মাস। মেয়েটির সাথে আহিলের রিলেশন হয়, তবে এক পর্যায়ে মেয়েটি আকারে ইঙ্গিতে অর্ষার উপস্থিতি বুঝিয়ে দিয়েছিল। এটাও বুঝিয়েছিল তাকে সে নিজের পথের কাঁটা মনে করে। অর্ষা বিষয়টি যখন বুঝতে পারে, তখন চেষ্টা করেছিল নিজেকে গুটিয়ে নেওয়ার। কোনো মেয়েই হয়তো তার ভালোবাসার মানুষটির পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না, তাই সেও অর্ষাকে সহ্য করতে পারেনি। যদিও আহিল এবং অর্ষার মাঝে বন্ধুত্বটা তখনও ততটা গাঢ় হয়নি। শেষমেশ একদিন মেয়েটি অর্ষাকে নিয়ে যা তা বলায় আহিল ব্রেকআপ করে ফেলে। রিজন হিসেবে মেয়েটিকে বলেছিল, তোমার আগে অর্ষা আমার জীবনে এসেছে, আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। এছাড়া আমরা কখনো এমনও আচরণ করি না যেটা তোমার খারাপ লাগবে বা সন্দেহ করবে। সুতরাং যে আমার বন্ধুদের সহ্য করতে পারবে না, তাকে আমার জীবনেও প্রয়োজন নেই। মেয়েটি সেদিন প্রত্যুত্তরে কিছুই বলেনি। এর কিছুদিন পর্যন্ত কলেজেও আসেনি। এসবের জন্য অর্ষার খুব খারাপ লাগত। বারবার মনে হতো সবকিছুর জন্য হয়তো সে নিজেই দায়ী। কিছুদিন পর অন্যদের মাধ্যমে জানা যায় মেয়েটি টিসি নিয়ে চলে গেছে। আহিলের কোনো ভাবান্তর লক্ষ্য না হলেও মনে মনে অর্ষার খারাপ লাগাটা ভীষণ বেড়েছিল। মেয়েটির সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছিল, তবে কোথাও কোনো হদিশ পাওয়া যায়নি। অতীতের পাতা উল্টাতে গিয়ে যে কলেজেও এসে পড়েছে সেই খেয়ালটাও অর্ষার নেই। আহিল যখন বলল
কিরে, নামবি না? অর্ষার হুঁশ আসে তখন। সে বাইক থেকে নেমে ক্লাসের দিকে যায়। জয়ী আর লামিয়া বাদে বাকিরা থমথমে মুখে বারান্দায় দাঁড়িয়েছিল। অর্ষা গিয়ে ওদের পাশে দাঁড়ায়। রেশমির গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? রেশমি গম্ভীর মুখে উত্তর দিল, হয়েছে আমাদের কপাল। অর্ষা বুঝল না কিছু। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তিনজনের দিকে। আশিক হঠাৎ করে অর্ষার সামনে আসে। ওর হাত নিজের হাতের ওপর রেখে বলে, কথা দে, তুই কখনো প্রেম করবি না? অস্ফুট স্বরে অর্ষার মুখ থেকে বেরিয়ে আসে, মানে? আহিলও এবার সেখানে এসে উপস্থিত হয়। ওদেরকে অন্যরকম দেখে সেও জিজ্ঞেস করে, হয়েছে কি? এবার রেশমি ও আশিকের মতো একই কাজ করলো আহিলের সঙ্গে। আহিল ভ্রু কুচকে জানতে চাইল, এটা কথা দেওয়ার মতো কিছু? মাঝখানে ফোড়ন কাটল দিদার। সে চট জলদি রেশমির হাতটা নিজের হাতের ওপর রেখে বলল, ছেলেদের কথা দেওয়া লাগে না, কারণ ছেলেরা সেলফিশ হয় না। সেলফিশ হচ্ছে নারী জাতি। তুইও সেলফিশ। থুক্কু, মানে বলতে চাচ্ছি, তুইও সেলফিশ হতে পারিস যে কোনো মুহূর্তে। সুতরাং তুই আর অর্ষা কথা দে যে প্রেম করবি না কখনো। অর্ষা এবার চরম বিরক্ত হয়। একই তো ক্ষুধা লেগেছে, তার মধ্যে আবার ওদের নাটক। কি হয়েছে সেটাও বলছে না, শুধু কথা পেঁচাচ্ছে। গ্যাঞ্জাম পার্টির হুটহাট মাথায় গন্ডগোল হয় বলে অর্ষা বিশেষ পাত্তা দিল না। সে ক্লাসে চলে যায়। রেশমি, আশিক আর দিদারকে উদ্দেশ্য করে আহিল জিজ্ঞেস করল, লামিয়া আর জুঁই আসেনি? অর্ষা ক্লাসে গিয়ে রীতিমতো স্তব্ধ। ওরা সবসময় যেই বেঞ্চটিতে চারজনে মিলে বসে, সেই বেঞ্চেই দুমাথায় জুঁই আর লামিয়া দুজনে ব্যাগের ওপর মাথা রেখে ফোনে ফুসুর ফুসুর করছে। হঠাৎ হঠাৎ যে দুটিতে কথা বলতে বলতে হাসছে, সেটা ওদের শরীরের কাঁপুনি দেখেই বোঝা যাচ্ছে। এতক্ষণে বাইরে ওদের নাটকের কারণটা ক্লিয়ার হলো। তবে সে তো বিস্ময় আর মোটেও আটকে রাখতে পারছে না। জুঁই নিজেও তো লামিয়ার থেকে কম ফাস্ট নয়। একদিন আর এক রাতেই প্রেম এত উতলে পড়ল। অর্ষা অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা শ্বাস নেয়। এগিয়ে গিয়ে ব্যাগটা মাঝখানে রাখে। লামিয়া আর জুঁই একবার ওর দিকে তাকিয়ে আবারও আগের স্থানে থেকে কথায় ব্যস্ত হয়ে পড়ল। হতাশ হতে হয় ওদের কাণ্ডে। সে পেছনের বেঞ্চে গিয়ে সামনের বেঞ্চে এলো। চুপচাপ ব্যাগ থেকে টিফিন বক্স থেকে খাবার বের করে খেতে শুরু করে। হতাশ দৃষ্টিতে ডান দিকে একবার লামিয়ার দিকে তাকায়, বাম দিকে একবার জুঁইয়ের দিকে তাকায়। আহারে জুঁই! জুঁই ফুলের সুবাসে বাকিদের হতাশাজনক অবস্থা। অন্য সময় হলে সবাই খাবার কাড়াকাড়ি করে খেত। দেখা যেত অর্ষা হয়তো নিজেও ভাগে পেত না খাবার। খাবার গলা দিয়ে নামছে না, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। রেশমি আসে তখন ক্লাসে। সেও পেছনের বেঞ্চে থেকে সামনের বেঞ্চে আসে। কিনারের দুজনকে এখন সরায় এমন সাধ্যিকার। রেশমি বাটি থেকে স্যান্ডউইচের রুটি নিয়ে আলস্য ভঙ্গিতে কামড় দিয়ে বলে, আশিকের উদ্ভট কবিতায় এখন সঠিক মনে হচ্ছে, বুঝলি? চুমকি চলেছে একা পথে, গান গায় না ওরা? দেখ, সেই আমি একাই রইলাম। অর্ষা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, থাক, মন খারাপ করিস না, আমি আছি তো। জুঁইয়ের কথা বলা শেষ হলে ফোন ব্যাগের ভেতর রাখে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, জানিস কি হয়েছে? রেশমি মুখ ঝামটা মেরে বলে, ক্লাসে এসে অবধি যা প্রেম প্রীতি শুরু করেছিস, কিছু জানতে বাকি আছে এখনো? জুঁই ওর গলা জড়িয়ে ধরে বলল, না রে, প্রেম এখনো হয়নি, হলে তোদের বলতাম না। তোকে আর লামিয়াকে এখন আর বিশ্বাসই করি না। অর্ষাও হতাশ সুরে বলল, আজকে শেষ ক্লাস আমাদের, আজকের দিনটা কি ফোনে ফুসুর ফুসুর না করলেই নয়? সারি যান, একটু কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বলেছি খেয়ালই করিনি। আসলে সুভাষ যে এত সুন্দর গুছিয়ে কথা বলে, কি বলবো আর তোদের। লামিয়ারও ফোনে কথা বলা শেষ। সেও ওদের উদ্দেশ্যে বলে, কি গল্প করছিস তোরা? রেশমি চটজলদি অর্ষাকে জড়িয়ে ধরে গালে গাল মিলিয়ে বলল, আমরা দুই এতিম তোদের মাঝখানে বসেছি, মানে এই নয় যে মন চাইলে আমাদের সাথে কথা বলবি, আবার মনে না চাইলে বলবি না। তোরা ভাগ, ফোনে কথা বল, যা, হুস হুস। জুঁই কিংবা লামিয়া কেউই সরল না, বরঞ্চ দুজনে দুপাশ থেকে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেদের ভুলের জন্য মাফ চাইল। শেষ ক্লাস করে সবাই মিলে রেস্টুরেন্টে চলে যায়। মিনিট বিশেক এক একজনের মান অভিমানের পালা চলে। এরপর আবারও আগের মতো হয়ে যায় গ্যাংটি।
হই হুল্লোড়, আড্ডা মাস্তি, ছবি তুলে দিনটিকে ওরা যতটা সম্ভব স্মরণীয় করে রাখার চেষ্টা করল। অ্যামেনা বেগম বারবার করে আহনাফকে বারণ করছেন আজই যেন সুইজারল্যান্ডে না যায়। আহনাফ রেডি হতে হতে বলল, আর থাকা যাবে না মা, আমি এখন যথেষ্ট সুস্থ আছি, আমার কোনো সমস্যাই হবে না। তিনি অভিমানী কণ্ঠে শুধালেন, বাবা মায়ের চেয়ে ওই ভিন দেশ তোর অনেক আপন, তাই না রে? আহনাফ মৃদু হেসে বলে, প্রতিটা বার যাওয়ার সময় তুমি এমন বাচ্চাদের মতো করো। করি কারণ আমি তোকে ভালোবাসি, অনেক মিস করি। আমিও তো তোমাদের সবাইকে খুব ভালোবাসি মা। কত করেই তো বললাম, চলো সবাই মিলে সুইজারল্যান্ড সেটেল হই, কথাই তো শোনো না। তিনি ঝাঁঝের সঙ্গে বলেন, কেন সুইজারল্যান্ডে সেটেল হব? হ্যাঁ, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। বিনা কারণে আমার জন্মভূমি কেন ত্যাগ করব? কি আছে এই দেশে বলো তো? রাস্তায় বের হলেই দিনের অর্ধেকটা সময় জ্যামে আটকে থাকতে হয়, যেখানে সেখানে ময়লা আবর্জনা। হাই সোসাইটি ব্যতীত কোথাও কোনো সুস্থ পরিবেশ নেই। দরিদ্রদের করুণ অবস্থা, হাইজেনিক খাবার। তুই বিদেশে গিয়ে বিদেশি বাবু হয়ে গেছিস, ভালো করেছিস, কিন্তু আমার দেশ নিয়ে আজে বাজে যে কথা বলবি না। বাংলাদেশ আমারও দেশ মা, আমিও নিজের দেশকে ভালোবাসি। তুমিও খুব ভালো করেই জানো আমি যা বলেছি তার কোনোটাই মিথ্যে নয়। না হয় না হোক, তবুও আমি আমার দেশ ছাড়ব না। আচ্ছা বেশ, এখন আর রাগ করতে হবে না। যাওয়ার আগে তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। মানে কি? তোর ফ্লাইট রারাতে, সন্ধ্যায় বের হলেই তো হয়। এয়ারপোর্টে সন্ধ্যার সময়ই যাব। এখন যাব অফিসে, বাবার কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করব। বিকেল হবে সম্ভবত। অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর বাসায় যাব, ওর বার্থডে আজ, তাই সবাই মিলে অল্প কিছু সময় কাটাবো। ওখান থেকে সোজা এয়ারপোর্টে যাব। আহিলের সঙ্গে দেখা করবি না? সময় তো মিলছে না। আমি ওর সাথে ফোনে কথা বলে নিব, তুমি টেনশন করো না। আর হ্যাঁ, ঠিকমতো খাবে, নিজের যত্ন নেবে। এখন তো আফরিন নেই, তাই বলে কিন্তু খাওয়া দাওয়া একদম ফাঁকে দেওয়া যাবে না বলে দিলাম। আমি কিন্তু সিসি ক্যামেরা রেখে যাচ্ছি। অ্যামেনা বেগম হেসে ফেলেন, হাসতে হেসে ফেলেন। প্রত্যুত্তরে আহনাফও হেসে ফেলে। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে রেনুকে সব বলে বুঝিয়ে দেয়। মাকেও বুঝিয়ে সুঝিয়ে সে বাড়ি থেকে বের হয়। অফিসে গিয়ে কাজ এবং কাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই পুরো সময়টুকুই তার ভীষণ ব্যস্তভাবে কেটেছে। অন্য কোনো চিন্তাভাবনা মাথায় আসার সুযোগ হয়নি। বন্ধুরা ওকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। ফ্লাইটে ওঠার আগে আহিল, আফরিন আর বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলে নেয় সে। সবার থেকে বিদায় নিয়ে প্লেনে উঠে বসে। সারাদিনের ক্লান্তি এখন তাকে পেয়েছে, তবে কাবু করা সহজ নয়। দু চোখের পাতা বন্ধ করে সিটের সাথে মাথা ঠেকিয়ে একটু আরাম করে বসে। সহজে তার বাংলাদেশ আসতে ইচ্ছে করে না, আবার এলে সকলের মায়া কাটিয়ে যেতেও ইচ্ছে করে না। একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে ফোনের গ্যালারিতে যায়। ক্যাথিয়নের ছবি দেখে আনমনে হাসে। পিচ্চিটা এখন কেমন আছে? দেখা যাবে সেও আহনাফের সাথে রাগ করে বসে আছে। আহনাফ দূরে কোথাও যাওয়ার আগে ক্যাথিয়নকে পাশের বাসায় রেখে যায়। ওই বাড়িতে বিদেশি দম্পতির ৮ বছরের ছোট একটা পরীর মতো মেয়ে রয়েছে। সে ক্যাথিয়নকে ভীষণ ভালোবাসে, আগলে রাখে। তাই আহনাফও ওর কাছে ক্যাথিয়নকে নিশ্চিন্তে রাখতে পারে। অনেকক্ষণ গ্যালারিতে ঘাটাঘাটি করে এই ছবি সেই ছবি দেখে কোনো কিছুতেই তার মন বসছে না। ক্লান্তি, অবসাদও এতক্ষণে দূর হওয়ার কথা, তবুও কেন মন এত অস্থির হয়ে রয়েছে সে কিছুতেই বুঝতে পারছে না। মনে হচ্ছে সে কাউকে ভীষণ মিস করছে, ভীষণ। ঘুনে পোকার অত্যাচার দেখেনি এমন মানুষ বোধহয় বিরল। আবার নাও হতে পারে। কাঠের ওপর সে কি নিদারুণ অত্যাচার তার? আহনাফেরও এই মুহূর্তে মনে হচ্ছে একটা অদৃশ্য ঘুনে পোকা একটু একটু করে তার মস্তিষ্ক কুটকুট করে কাটছে। কাকে সে মিস করছে সেটা সে জানে না। এটা নিয়ে অবশ্য তার কোনো সমস্যাও নেই। সব কিছু জানতে নেই। যা জানতে নেই তা কেন মস্তিষ্কে তল্পিতল্পা নিয়ে বসে থাকবে? সে তো এই অত্যাচার নিতেই পারছে না। সে মন ও মস্তিষ্ককে এই অসভ্য কষ্ট থেকে মুক্তি দিতে ধরেই নিল বাবা মাকে সে মিস করছে। নতুবা সেই ব্যক্তিটা শুধুই তার মা। নিশ্চয়ই মায়ের জন্য মন এমন করছে। মাকে কি একটা ফোন করবে? কয়টা বাটা বাজে এখন? বাংলাদেশ থেকে ফিরে যে শুয়েছে, ঘুম তো আসেনি।
শুধু উদ্ভট সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আলস্য ভঙ্গিতে বিছানা ছাড়ে। ঘুম ঠিকঠাকভাবে না হওয়াতে মাথা ঝিমঝিম করছে। জানলার কাছে এগিয়ে গিয়ে আলগোছে পর্দাটা সরায়। এক ফালে সোনালি রোদ্দুর এসে পড়ে জানলার কপাটে। আহনাফ জানলার কাজগুলোও খুলে ফেলে। মিষ্টি রোদ গায়ে মাখলে হয়তো ভালো লাগবে। সে হেলতে দুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মাথায় পানি দেয়, তবে অস্থিরতা কমে না।